সাইবার হামলার আশঙ্কায় ব্যাংকের অনলাইন সেবা সীমিত, হ্যাকিং প্রতিরোধে মাঠে সিআইডি। খাতুনগঞ্জে দিনভর বন্ধ পেঁয়াজের আড়ত, দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্ষোভ। এক ব্যক্তির কোম্পানি খোলার সুযোগ তৈরির উদ্যোগ, আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন। এবং বিসিআইসির 10 প্রতিষ্ঠানই লোকসানে, সার ছাড়া সব কারখানা বেসরকারিতে ছাড়ার পরামর্শ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আবারও বিদেশি হ্যাকারদের কালো থাবা দেশের ব্যাংকিং খাতে। এরই মধ্যে বাংলাদেশে ম্যালওয়্যার পাঠিয়েছে হ্যাকাররা। হামলা প্রতিরোধে এটিএম সহ বিভিন্ন ধরনের অনলাইন সেবা সীমিত করছে ব্যাংকগুলো। ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। বলা হয়েছে হ্যাকিং রোধে বুথের সেবা সীমিত করা হয়েছে। পাশের আরেকটি ব্যাংকের বুথেও দেখা মিলল এমন বিজ্ঞপ্তির। কালকে আমাদের ব্যাংক থেকে এটা দিয়ে গেছে, 12টা থেকে 6টা পর্যন্ত বন্ধ। 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্যারেরা যতক্ষণ থাকে তখন চলে, এরপরে স্যারেরা গেলে বন্ধ থাকে। ভিসা, মাস্টার কার্ড সহ বিভিন্ন অনলাইন সেবাও সীমিত করেছে কোনো ব্যাংক। কর্তৃপক্ষ বলছে গ্রাহক ভোগান্তি হলেও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের সিকিউরিটি কভারেজকে এনহ্যান্স করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা ফিজিক্যাল ভিজিলেন্সও বাড়িয়ে দিয়েছি। সুইফটে কেন্দ্রিকা যে ঘটনাগুলো ঘটতে পারে, সুইফটেরও আমরা এখানে কিছু স্টেপস নিয়েছি। আগস্টের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করে ঢাকার মার্কিন দূতাবাস। নড়ে চড়ে বসে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত কমিটি সার্ট। এরই মধ্যে 3টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ম্যালওয়্যার ছেড়েছে বিগল বয়েজ নামের একটি হ্যাকার গ্রুপ, যার মাধ্যমে এটিএম বুথ, পজ মেশিন, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার চক্রান্ত করছে গ্রুপটি। সিআইডি বলছে সাইবার হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, আমরা মনিটর করছি, কিন্তু আমি বলবো যে স্কেট হওয়ার কোনো কিছু নেই। আমরা চেষ্টা করছি এবং গভর্নমেন্ট ফোরামেও যেখানে আছে সেখানে আমরা ইনফরমেশন শেয়ার করছি। আমাদের পুলিশের কয়েকটি ইউনিট আছে, সেখানে আমরা একসাথে কাজ করি। এদিকে বছর দুয়েক আগে ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা বিআইবিএম। গবেষকরা জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তুলনামূলক কম। এছাড়া সাইবার নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনেক নির্দেশনা ব্যাংকগুলো যথাযথভাবে পালন করে না বলেও অভিযোগ আছে। গত বছর 2000 কোটি টাকারও বেশি আমরা ব্যাংকিং এর প্রযুক্তি উন্নয়নে খরচ করেছি। এর মধ্যে একটা বড় অংশ আমরা সাইবার নিরাপত্তার জন্য খরচ করেছি, প্রায় 7 থেকে 10%। গোয়েন্দারা জানায় 2019 সালের জুনে রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে হ্যাকিংয়ের ঘটনায় আটক করা হয়েছে ইউক্রেনের 6 নাগরিককে। আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে পরিচিত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে দেশের ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, অভিযানের নামে হয়রানি বন্ধ না করলে আড়ত খুলবেন না তারা। এদিকে সকাল থেকে আড়ত বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের। সোমবার সকালে খাতুনগঞ্জের মূল রাস্তা বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় সব পেঁয়াজের আড়তে। আড়তের সামনে বসে বিক্ষোভ শুরু করেন আড়তদার ও শ্রমিকরা। এ সময় কিছু আড়ত থেকে পেঁয়াজ বের করতে চাইলেও তাতে বাধা দেন অন্য আড়তদাররা। ফলে ভোগান্তিতে পড়েন পেঁয়াজ নিতে আসা বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট জরিমানা করছে, এটা তো কিনে আনে না মাল, আড়তদারের দেয়, হেরা কমিশন কাটে, আড়তদারে জরিমানা দিবে কি? আরে কাঁচামালের দাম বাড়ায় কমায়, এটা আড়তদারের তো করার কিছু নেই। ম্যাজিস্ট্রেট জরিমানা করে, এরকম মাঝে মাঝে করে, সেই জন্য আজকে কাজকাম বন্ধ রাখছে। আড়তদাররা বলছেন, খাতুনগঞ্জে কমিশনের ভিত্তিতে ব্যবসা হয়, আমদানিকারকদের ধরে দেয়া দামেই পণ্য বিক্রি করতে হয় তাদের। আড়তদারদের অভিযোগ, আমদানিকারকরা প্রয়োজনীয় কাগজপত্র না দেয়ায় হয়রানিতে পড়তে হয় তাদের।
আজকে একটা পেঁয়াজ মনে করেন বোয়াটা থেকে 32টা কিনলো, বললো 3টা খরচ 35টা বেচেন, দেখো 38টা কিনলো 3টা খরচ 41টা বেচেন। মানে ওদের কিনার উপরে ওদের আদেশের উপরে আমরা ভিত্তি করি। পেঁয়াজ রসুন আদা আমাদের যে আইটেমগুলা কিভাবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় আলোচনা ভিত্তিতে সমাধান করে, তাহলে আমরা দোকানপাট খুলবো। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত দোকান না খোলার সিদ্ধান্ত আড়তদারদের। তবে তাদের সমিতি বলছে সংকট সমাধানে আলাপ আলোচনা অব্যাহত আছে। ম্যাজিস্ট্রেট মহোদয় যিনি আসছেন তিনি যেভাবে গণহারে যেভাবে জরিমানা করছে এটা কারো কাম্য না। তো আজকে যারা ভিকটিম যারা জরিমানা দিছে তারা এটা ক্ষোভের কারণে যার যার প্রতিষ্ঠান তারা বন্ধ রাখছে। তো এটা দেখি এটা আমরা সমিতিতে বসে আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সুরাহা করব। গেল রোববার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে 10 ব্যবসায়ীকে 77,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এখনো কি খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত বন্ধ আছে এবং ভ্রাম্যমাণ আদালতের আর কোনো অভিযান কি হয়েছে সেখানে? আমরা এখন আছি মূলত খাতুনগঞ্জের যে পেঁয়াজ আড়ত যেখানে মূলত সেই এলাকাটিতে, এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলো কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে পেঁয়াজ কেনা, রসুন, আদা এই ধরনের পণ্য বেচা কেনা বেশ সরগরম থাকে, কিন্তু এখন এখানে ওই ধরনের কেনা বেচা নেই। সকলেই দোকান বন্ধ রেখেছেন, আর যারা হয়তো দোকানের যে দরজা খোলা রাখলেও বেচা বিক্রি বন্ধ রেখেছেন। তো মূলত যেই প্রসঙ্গটি অর্থাৎ 77,000 টাকা 10টি প্রতিষ্ঠানকে জরিমানার সূত্র ধরেই আজকে সকাল থেকে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং এক্ষেত্রে এখানকার আড়তদাররা যেটি বলছেন যে মূলত আমদানিকারকের ধরে দেওয়া দামেই তারা এখানে পণ্য বিক্রি করেন, কিন্তু জরিমানার টাকাটা তাদেরকেই গুনতে হয়। তারা যে কমিশন পান সেই কমিশনের তুলনায় এই জরিমানা যখন তাদের ঘাড়ে চেপে বসে, স্বাভাবিকভাবে তাদের লাভের হিসাব মানে উল্টো রাস্তায় হাঁটে, এরকম একটি অভিযোগ করেছেন। তবে এখানে অর্ধশতাধিক দোকানপাট বন্ধ থাকলেও আমরা খাতুনগঞ্জে বিশেষ করে চাকতাই এলাকায় যে পেঁয়াজের আড়তগুলো আছে সেখানে কিন্তু কেনা বেচা চলছে, এরকমই আমরা দেখেছি। শুধুমাত্র খাতুনগঞ্জের এই এলাকাটিতে অর্ধশতাধিক আড়ত বন্ধ আছে। তো এটি নিয়ে আসলে এই আড়তদারদের যেই নেতারা আছেন তারা বলছেন যে মূলত যার যার প্রতিষ্ঠান শেষে বন্ধ রেখেছে, এক্ষেত্রে তারা সমিতির যে নেতৃবৃন্দের সাথে ওই ধরনের কোনো আলোচনা বা সমিতি থেকে কোনো কর্মসূচি এখানে দেওয়া হয়নি। তারপরও তারা সরকারের বিশেষ করে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন যাতে এই সমস্যার সমাধান করা যায়, এবং তারা যে দাবিটি আরেকটি করছেন যে মূলত এই এলাকায় যে পেঁয়াজগুলো বিক্রি হয় এই বাজারে সেগুলোর বেশিরভাগই মূলত বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ। তো স্বভাবত এখানে দাম নিয়ন্ত্রণের বিষয়টি বিভিন্ন স্থলবন্দরেই দেখাশোনা করা দরকার বা তদারকি করা দরকার। এইভাবে স্থলবন্দর থেকে এখানে এসে এইভাবে যদি জরিমানা করা হয় তাহলে তারা ক্ষতির মুখে পড়ছেন বা পড়েন। অনুপম, আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে আজ চট্টগ্রামে পাইকারি এবং খুচরা বাজারে পেঁয়াজের দাম কেমন দেখছেন, যেহেতু গতদিনও আমরা দেখেছি যে একটি অভিযান দাম নিয়ন্ত্রণের জন্য একটি অভিযান পরিচালিত হয়েছিল। না, আজকে কিন্তু কোনো অভিযান হয়নি, তবে গতকালকে আমরা দেখেছি যে পেঁয়াজ কেজি প্রতি মানভেদে 40 থেকে 45 টাকায় বিক্রি হয়েছে পাইকারি বাজারে। যদিও আজকে যেহেতু এখানে বেচাকেনা বন্ধ আছে তাই এখানকার বাজারের যে হিসেব সেটি আসলে এখন আজকে জানা যাচ্ছে না। তবে এই চাকতাই এলাকায় যে সমস্ত দোকানপাট খোলা আছে বা যেখানে বেচা বিক্রি হচ্ছে সেখানে কিন্তু তারা এই দামে অর্থাৎ 40-42 টাকায় বিক্রি করছেন, যেটি পাইকারি বাজার থেকে খোলা বাজারে গিয়ে অর্থাৎ খুচরায় 48 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, এরকম আমরা জানতে পেরেছি। খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত বন্ধ নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। চলে যাচ্ছি পরের খবরে। বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশ সূচকে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এক ব্যক্তি কোম্পানি খোলার সুযোগ রেখে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব উঠেছে সংসদে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সোমবার কোম্পানি বিল 2020 সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে এক ব্যক্তি কোম্পানির পরিশোধিত শেয়ার মূলধন হবে কমপক্ষে 50 লাখ টাকা এবং সর্বোচ্চ 10 কোটি টাকা। আগের অর্থ বছরের বার্ষিক টার্নওভার 2 কোটি থেকে 100 কোটি টাকা হতে হবে। পরিশোধিত শেয়ার মূলধন এবং বার্ষিক টার্নওভারের পরিমাণ বেশি হলে শর্ত পূরণ সাপেক্ষে এক ব্যক্তির কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ক্ষেত্রমতো পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাবে। এদিকে মালিকানা হস্তান্তর ও দেশ বিদেশে শাখা খোলার বিধান যুক্ত করে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 সংসদে তোলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশ্ববিদ্যালয় বিল 2020 আগামী 1 জনাব এম এ মতিন কুড়িগ্রাম। আমরা আমাদের বিলে যেখানে বলেছি যে গ্লোবালি আজকে আমরা বাংলাদেশ আমরা ইনভাইট করছি যেন বাংলাদেশে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে। আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা একটা উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। একে একে লোকসানের খাতায় নাম লেখাচ্ছে রসায়ন শিল্প কর্পোরেশন বিসিআইসি সব প্রতিষ্ঠান। বর্তমানে চালু 13 প্রতিষ্ঠানের মাত্র একটি লাভে আছে। গত অর্থ বছরে 10 প্রতিষ্ঠান লোকসান গুনেছে 815 কোটি টাকা, আর একটি প্রতিষ্ঠান মুনাফা করেছে মাত্র 25 কোটি টাকা। এ অবস্থায় সার ছাড়া অন্য কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিসিআইসির আওতায় চালু আছে 13 প্রতিষ্ঠান, যার 8টি সার কারখানা। গত 3 অর্থ বছরে সব প্রতিষ্ঠানের লোকসান 525 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 800-তে, আর মুনাফা 150 থেকে নেমে এসেছে মাত্র 25 কোটি টাকায়। অথচ 2012 সাল থেকে টানা 3 বছর লাভ করে বিসিআইসি। 2015-16 অর্থ বছর থেকে শুরু হয় লোকসানে পথ চলা। 2017-18 অর্থ বছরে লাভজনক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 3, আর এখন মাত্র 1টি। শিল্পমন্ত্রীর দাবি সারে ভর্তুকি দেওয়ার কারণে লোকসানে প্রতিষ্ঠানগুলো। যদিও অভিযোগ আছে অদক্ষতা আর অব্যবস্থাপনার কারণে অনেক সময় কারখানাগুলোতে ঘটে দুর্ঘটনা, বন্ধ থাকে উৎপাদন। আবার অনিয়মের কারণে প্রায়ই কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিআইসি। আমরা কিছুতেই মনে করি না যে এখানে আমাদের লোকসানি প্রতিষ্ঠান, সেখানে উই আর অলরেডি সাবসিডাইজ সেখানে। যে তারা বিভিন্ন কৃষককে আমরা এখান থেকে সারের ক্ষেত্রে ভর্তুকি, whether it's imported or produced here, we give them incentive to the farmers. এ অবস্থায় ব্যবসায়ী ও বিশ্লেষকদের প্রশ্ন, ভর্তুকির কারণে যদি সার কারখানা লোকসানে থাকে তাহলে অন্য কারখানা লোকসানে থাকার কারণ কি? বিসিআইসির বিভিন্ন সময়ের প্রতিবেদন বলছে সময়োপযোগী বিপণন ব্যবস্থা না থাকা, আধুনিক যন্ত্রের অভাব সহ নানা কারণে লোকসান গুনছে প্রতিষ্ঠানগুলো। সিমেন্ট ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, হার্ডবোর্ড মিল বা পেপার মিল বা স্যানিটারি ওয়্যার, তাদের আসলে কোনোভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে লোকসানে থাকার কোনো যুক্তি নেই। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি চালু অবস্থায় লোকসানে থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো লাভজনক করা ছাড়া কোনো বিকল্প নেই। বিজেএমসির ক্ষেত্রেও যেটা ছিল ওটা হলো যে টেকনোলজি হ্যাজ বিকাম আউটডেটেড, রিইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসছে, বিএমআর এর ব্যাপার চলে আসছে। এখানে আমরা আশা করব যে সরকার যাতে বিজেএমসির মতন একইভাবে এই স্পেসিফিক কিছু খাতকে দেখে যেখানে পিপিপির আয়তে দে ক্যান বি প্রাইভেটাইজড। নানা সমস্যার কারণে বিভিন্ন সময় বিসিআইসির 5 কারখানা বন্ধ করে দেয় সরকার। এসব প্রতিষ্ঠানও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনও পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই সময় লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে ডিএসইতে। এছাড়া ঢাকার শেয়ার বাজারে কমেছে 51 ভাগ প্রতিষ্ঠানের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 52 পয়েন্ট। সোমবার মূল্যসূচকের উত্থান পতনের মধ্যে দিয়ে লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 10.61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4959 পয়েন্টে। তবে সূচক বাড়লেও আজও কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে 49 কোটি 87 লাখ টাকা কমে আজ হাতবদল হয়েছে 976 কোটি 12 লাখ টাকার। লেনদেন হওয়া 357টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 130টির, কমেছে 182টির এবং দর অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের শেয়ারে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো এবং তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত, দ্বিতীয় বাংলাদেশ ওয়েল্ডিং এবং তৃতীয় অবস্থানে রয়েছে লিগাসি ফুটওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 52.02 পয়েন্ট, লেনদেন হয়েছে 31,24,00,000 টাকার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।